টাঙ্গাইলের অলিতে গলিতে বা বাড়ির দেয়ালে প্রায় সারা বছরই সবাই লেখা দেখেন এমপি প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফার নাম। যারা এই রহস্যময় লোককে চেনেন তারা হাসেন, আর যারা চেনেন না তারাও এই অদ্ভুত সব লেখা দেখে হাসেন। আজকের গল্প এই অদ্ভুত লোকটিকে কেন্দ্র করেই। আর কথা না বাড়িয়ে চলুন শুনতে শুরু করি এক ভিন্নধর্মী রাজনৈতিক ব্যঙ্গাত্মক অডিও গল্প, গণতন্ত্রের মহড়া 2026। আসসালামু আলাইকুম। শুনছেন সকালের প্রধান সংবাদ। আজ 1 অক্টোবর 2026। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং শেখ হাসিনার পলায়নের পর এটিই হতে যাচ্ছে দেশের প্রথম অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। এদিকে বিভিন্ন দলের নেতারা 2026 সাল, ক্যালেন্ডারের পাতা উল্টেছে, সরকার বদলেছে, এমনকি ক্ষমতার মসনদ থেকে স্বৈরাচারের পতনও দেখেছে এই জাতি। কিন্তু মধুপুর 3 আসনের বাতাস কি বদলেছে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। সকালের সূর্যের আলো ফোটার আগেই রহিম মিয়ার টং দোকানে চায়ের কাপে ঝড় উঠেছে। এই ঝড় গণতন্ত্রের ঝড় নাকি শুধুই চায়ের কাপের, তা সময় বলে দেবে। আরে রাখেননি আপনাদের লেভেল প্লেইং ফিল্ড ঠিকই আছে, প্লেয়ারগুলো তো সব আগেরই, খালি জার্সিটা বদলাইছে। না রহিম ভাই, এবার কথাটা ঠিক বললেন না। 24 আগস্টের পর দেশটা তো পাল্টাইছে। ছাত্ররা রক্ত দিছে কি আবার সেই আগের চোর বাটপারদের ক্ষমতায় বসানোর জন্য? এবার মানুষ বুঝে শুনে ভোট দিবে। বুঝে শুনে ভোট? চাচা, আপনার কি মনে হয় এই যে নতুন নতুন দল গজাইছে আর পুরান দলগুলো এখন সাধু সাজছে, এরা সব ধোঁয়া তুলসী পাতা, সব সিন্ডিকেট? দেখবেন নির্বাচনের আগে সব এক হয়ে যাবে, পাবলিক যেই লাউ সেই কদু। এই যে দেখেন না, আমাগো এলাকার বড় নেতা মির্জা আসলাম বেগ আগে ছিলেন এক দলে, মাঝখানে কিছুদিন চুপ মারা ছিলেন, এখন নতুন দল খুলি রাষ্ট্র সংস্কারের ডাক দিতেছেন। আরে বেটা, তোর নিজের চরিত্র আগে সংস্কার কর। তবে বই আরেকজন দাঁড়াইতেছে শুনলাম, মাওলানা হাফিজুর রহমান। উনি তো ওয়াজ মাহফিলে খুব গরম গরম কথা কন। উনি নাকি এবার ইনসাফ কায়েম করবেন। ইনসাফ? নির্বাচনের ফান্ড কোত্থেকে আসে খোঁজ নিছেন? সব তলে তলে এক। আমার তো মনে হয় এই দেশে ভোটের নামে নাটক ছাড়া আর কিচ্ছু হয় না। রহিম মিয়ার টং যখন এই তপ্ত আলোচনায় সরগরম, তখন মধুপুর 3 আসনের অলিগলিতে শুরু হয়ে গেছে নির্বাচনী মহড়া। এবারের মহড়াটা একটু ভিন্ন, কারণ এবার ভয় কম কিন্তু ধূর্তামি বেশি। আর নয় হতাশা, এবার হবে নতুন আশা। 24-এর চেতনার ধারক, মধুপুর 3 আসনের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সংস্কারক জনাব মির্জা আসলাম বেগ ভাই এবার আপনাদের মাঝে আসছেন বৈদ্যুতিক বাল্ব নিয়ে। উন্নয়নে আলো জ্বালাতে বাল্ব মার্কায় ভোট দিন। মির্জা আসলাম বেগ, বয়স 45। 24-এর আগে ইনি ছিলেন এলাকার ত্রাস, কিন্তু এখন তিনি সুশীল। পরনে সবসময় সাদা পাঞ্জাবি, চোখে দামি ফ্রেমের চশমা আর মুখে সবসময় সংস্কারের বুলি। তার গাড়ির বহর দেখলেই বোঝা যায় সংস্কারের ফান্ডিং বেশ ভালোই হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, দীর্ঘদিনের জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের দ্বারে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজুর রহমান। তার মার্কা হারিকেন মার্কা। হক ও বাতিলের লড়াইয়ে হারিকেন মার্কা ভোট দিয়ে ঈমানি দায়িত্ব পালন করুন। মাওলানা হাফিজুর রহমান, বয়স 55। আগে শুধু ওয়াজ করতেন, এখন রাজনীতির মাঠে নেমেছেন। তার দাবি 24-এর বিপ্লব নাকি তারাই সফল করেছেন। তার চোখে মুখে এক অদ্ভুত জেদ। তিনি বিশ্বাস করেন এবার তাদের সময় এসেছে।
দেখছেন কারবার, একদল নাচানাচি কইরা ভোট চায় আর একদল ভয় দেখাইয়া ভোট চায়। এর নাম গণতন্ত্র। আরে রাখো তোমার গণতন্ত্র, আসল তামাশা তো এখনো শুরুই হয় নাই, আসল লোক তো এখনো মাঠে নামেই নাই। কার কথা বলছো? ওই পাগলের কথা? পাগল কইয়েন না সাহেব, মানুষটা এমনি ভালা, কিন্তু ওই যে মাথার তার একটা লুজ। শুনছি সৈয়দ খালেদ মোস্তফা এবারও দাঁড়াইব। মধুপুরের সবচেয়ে অভিজাত এলাকা সৈয়দ মঞ্জিল। বিশাল বাড়ি, কিন্তু ভেতরে অদ্ভুত রকমের নিস্তব্ধতা। এই বাড়ির ছোট ছেলে সৈয়দ খালেদ মোস্তফা। বয়স 52 হলেও তার মনের বয়স যেন থমকে আছে এক অদ্ভুত আদর্শিক জায়গায়। তিনি বিশ্বাস করেন তিনি ছাড়া এই দেশের বাকি সব রাজনীতিবিদ পথভ্রষ্ট। না, এই স্লোগানটা ঠিক হলো না। সততাই মূলধন, এটা বড্ড পুরনো। লিখতে হবে, আমি সৈয়দ বংশের সন্তান, আমি দুর্নীতি করি না, কারণ আমার টাকার অভাব নেই। হ্যাঁ, এটাই ঠিক। মানুষ সত্য কথা পছন্দ করে। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। খালেদ, কেমন আছিস? শুনলাম তুই নাকি আবার এবারও নির্বাচনে দাঁড়াচ্ছিস। জি ভাইজান, দাঁড়াতে তো হবেই। আপনি তো দেখছেন দেশের অবস্থা। হাসিনা পালালো, কিন্তু চোরগুলো তো সব রয়েই গেল। এদের হাতে দেশ ছেড়ে দিলে তো কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না। খালেদ, তুই কেন বুঝিস না? এগুলো তোর কাজ না। তোর শরীরের এই অবস্থা, ডাক্তার তোকে রেস্ট নিতে বলেছে। আর কত টাকা নষ্ট করবি? প্রতিবার তো জামানত বাজেয়াপ্ত হয়। ভাইজান, টাকা তো আপনারাই পাঠান, আর জামানত বাজেয়াপ্ত হওয়াটা সম্মানের। এর মানে আমি ওদের মতো কালো টাকা ছড়াইনি। আমি একা, আমি স্বতন্ত্র। আমার মার্কা এবার একতারা। আমি একাই বাজাবো সত্যের সুর। আচ্ছা, যা ভালো বুঝিস কর। আমি তোর অ্যাকাউন্টে 20 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি। পোস্টার টোস্টার যা করার করিস, কিন্তু প্লিজ রোদে বেশি ঘুরিস না, আর ওষুধগুলো ঠিক মতো খাস। আলহামদুলিল্লাহ, আপনি চিন্তা করবেন না ভাইজান, আমি এবার জিতবই। মানুষ এবার সত্যকে চিনবে। রাখি, আমার পোস্টার লেখার কাজ বাকি আছে। খালেদ মোস্তফা আবার তার কাজে মন দিলেন। তিনি নিজের হাতে পোস্টারের বয়ান লেখেন, প্রেসে দিয়ে আসেন। তার কোনো কর্মী নেই, সমর্থক নেই। তার আছে শুধু অগাধ বিশ্বাস আর ভাইদের পাঠানো অফুরান্ত টাকা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। অন্য প্রার্থীদের মাইকের আওয়াজে যখন কান পাতা দায়, তখন সৈয়দ খালেদ মোস্তফা বের হলেন তার নিজস্ব স্টাইলে প্রচারণায়। হাতে একটি লাঠি, বগলে নিজের হাতে লেখা কিছু লিফলেট। তিনি বাড়ি বাড়ি যান, কিন্তু তার ভোট চাওয়ার ধরন এই গ্রহের অন্য কোনো রাজনীতিবিদদের মতো নয়। কে? ও মা, খালেদ ভাই যে, আসেন আসেন। খালেদ মোস্তফা মাথা নিচু করলেন। তিনি কখনো কোনো নারীর চোখের দিকে তাকিয়ে কথা বলেন না। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বাড়ির সকলে কুশলেই আছেন। আমি আপনাদের বিরক্ত করতে আসিনি। না না ভাই, বিরক্ত কিসের? আপনি তো আমাদের এলাকার গর্ব। তা এবারও দাঁড়াইছেন বুঝি? জি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আপনারা জানেন, আমি বিখ্যাত সৈয়দ বংশের সন্তান। আমার প্রপিতামহ ছিলেন এই অঞ্চলের জমিদার। আমার বড় ভাইয়েরা দুবাই এবং লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার অর্থের কোনো লোভ নেই। আমি চরিত্রবান, আমি কখনো মিথ্যা বলি না। জি ভাই, আমরা জানি আপনি খুব ভালো মানুষ। আমি যদি নির্বাচনে জয়ী হই, তবে এই এলাকায় কোনো চোর বাটপার থাকবে না। আমি কথা দিচ্ছি, আমি এমপি হলে সংসদ ভবনে দাঁড়িয়ে সত্য কথা বলবো। আপনারা দয়া করে আমার একতারা মার্কায় একটি ভোট দেবেন। এই যে আমার লিফলেট। অবশ্যই ভাই, আপনি চিন্তা করবেন না, সাবধানে যাইয়েন। খালেদ মোস্তফা আবার মাথা ঝুঁকিয়ে সালাম দিয়ে চলে গেলেন পরের বাড়ির দিকে। ওই নারী দরজা বন্ধ করতেই ভেতর থেকে তার স্বামীর গলা শোনা গেল। কে আসছিল রে?
ওই পাগলটা? আস্তে কথা ক। মানুষটা পাগল হইলেও দিলের মধ্যে কোনো প্যাচ নাই। অন্য নেতারা তো ভোটের সময় সালাম দেয়, আর এই লোক তো সারা বছরই মাথা নিচু কইরা চলে। আরে রাখো তোমার ভালো মানুষ। ভালো মানুষ দিয়া রাজনীতি হয় না। এই লোক জীবনেও পাশ করব না, খালি ভাইয়ের টাকাটি উড়াইতেছে। সন্ধ্যা নামতেই রহিম মিয়ার টং দোকানে ভিড় বাড়ে। সারা দিনের প্রচারণার পর মানুষ এখানে এসে হাঁপ ছাড়ে। আজকের আলোচনার মূল বিষয় খালেদ মোস্তফার মাঠে নামা। শুনছেননি কারবার? খালেদ সাব নাকি এবার নিজের হাতে পোস্টার লিখছে, আমি দুর্নীতি করি না কারণ আমার টাকার অভাব নেই। সেরা জোকস। হাসছো কেন মজনু? কথাটা কি মিথ্যা বলছে? এই এলাকায় ওই একটা লোকই তো আছে যার টাকার লোভ নাই। বাকিরা তো সব এমপি হইব টাকা কামানোর লাইগা। কথা সত্য, লোকটা মানসিক রোগী হইতে পারে, কিন্তু তার নিয়ত পরিষ্কার। কিন্তু সমস্যা হইল পাবলিক তো নিয়ত দেখে না, পাবলিক দেখে কার জোর বেশি, কে বিরিয়ানি খাওয়াইব। এইবার কিন্তু খেলা জমব। একদিকে সংস্কারের বুলিয়া ওড়ানো মির্জা আসলাম, অন্যদিকে ধর্মের ঝান্ডা ধরা মাওলানা হাফিজুর, আর মাঝখানে এই একতারার পাগল। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, 2026 সাল, হাসিনা নাই, মানুষ কিন্তু ভয় নাই। এবার যদি মানুষ সত্যিই পাগলামি কইরা এই পাগলরেই ভোট দিয়ে দেয়, তাইলে ইতিহাস হইয়া যাইব করিম ভাই। কিন্তু এই দেশে ইতিহাস অত সহজে হয় না। সৈয়দ খালেদ মোস্তফা জানেন না তার এই সরলতা এই কুটিল রাজনীতির মাঠে কত বড় দুর্বলতা, নাকি এটাই তার শক্তি। মধুপুর ৩ আসনের নির্বাচনী নাটকের প্রথম অঙ্ক সবে শুরু হলো। তারা কি পারবে হাই ভোল্টেজ বাল্ব আর ভারী দাড়িপাল্লার ভিড়ে নিজের সুর শোনাতে, নাকি প্রতিবারের মতো এবারও সৈয়দ খালেদ মোস্তফার জামানত বাজেয়াপ্ত হবে? কিন্তু এবারের বাত আসছে অন্যরকম। কে জানে, 2026 সাল হয়তো পাগলামিরই বছর। মধুপুর ৩ আসনে সকালটা আজ অন্যরকম। সূর্য ওঠার আগেই এলাকাবাসী দেখল দেয়ালে দেয়ালে নতুন পোস্টার। না বাল্ব বা দাড়িপাল্লার নয়, চকচকে সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা পোস্টার, একতারা মার্কার। আর সেই পোস্টারের লেখা পড়ে রহিম মিয়ার দোকানের বেঞ্চ ভেঙে যাওয়ার জোগাড়। ওরে রহিম চাচা, আমারে ধরেন, আমি মইরা গেলাম হাসতে হাসতে। এই লোক কি জিনিস ভাই! আরে কি লিখছে তা তো পড়বা, খালি হাসলে হইব। শোনেন তাইলে, পোস্টারে বড় বড় করে লেখা, প্রিয় এলাকাবাসী, আমি সৈয়দ খালেদ মোস্তফা, আমার মার্কা একতারা। আমি আপনাদের কাছে টাকা চাই না, কারণ আমার বাবার রেখে যাওয়া এবং ভাইদের পাঠানো অনেক টাকা আছে, যা খরচ করে আমি শেষ করতে পারছি না। আমি শুধু আপনাদের ভোট চাই। ভোট দিলে আমি সংসদে গিয়ে সত্য কথা বলবো, আর ভোট না দিলে বাড়িতে বসে এসি খাবো। সিদ্ধান্ত আপনাদের। বাড়িতে বইসা এসি খাবো? এই যুগে এমন সত্য কথা বাপের জন্মে শুনি নাই। অন্য নেতারা কয় জীবন দিয়া দিমু, আর ইনি কয় এসি খাবো। কিন্তু মজনু, কথাটা খেয়াল করো, টাকা চাই না কারণ অনেক আছে। এই কথাটা কিন্তু পাবলিকের মনে ধরব। মানুষ চোর দেখতে দেখতে বিরক্ত। এখন এই পাগলামিটাই যদি হিট খাইয়া যায়। হিট তো অলরেডি খাইছে চাচা। আমি সকালে ফেসবুকে পোস্ট দিছি এই পোস্টারের ছবি, ক্যাপশন দিছি সৎ সাহস। 1 ঘন্টায় 2000 শেয়ার। পাবলিক কমেন্টে লিখতাছে এই পাগলই আসল সুস্থ মানুষ। রহিম মিয়ার টং যখন হাসির ফোয়ারা, তখন মধুপুরের 2 হেভিওয়েট প্রার্থীর ক্যাম্পে চলছে জরুরি অবস্থা। খালেদ মোস্তফার এই সত্যবাদী পোস্টার তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। মির্জা আসলাম বেগের নির্বাচনী কার্যালয় এখন শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুম। দেয়ালে বিশাল স্ক্রিনে বিভিন্ন গ্রাফ চার্ট, কিন্তু মির্জা সাহেবের মেজাজ এখন গ্রাফের নিচের দিকে। হোয়াট ইজ দিস রফিক? এই পাগলের হাতে লেখা পোস্টার ফেসবুকে ভাইরাল হয় কেমনে? আমাদের ডিজিটাল মার্কেটিং টিম কি করে? আমরা এত টাকা খরচ করে 4K ভিডিও বানাইলাম, আর পাবলিক এই ছেঁড়া কাগজের পিছে দৌড়াইতেছে। স্যার, পাবলিক তো সেন্টিমেন্টাল।
পাগলের সততা নাকি তাদের টাচ করছে। একে তো 2026 সাল, মানুষ একটু ভিন্ন কিছু খুঁজছিল। ভিন্ন কিছু মানে? আমি কি ভিন্ন না? আমি তো রোজ সকালে নতুন পাঞ্জাবি পরে সংস্কারের কথা বলি। শোনো, এই পাগলকে থামাতে হবে, কিন্তু সমস্যা হলো ওকে তো টাকা দিয়ে কেনাও যাবে না। ওর ভাইয়েরা আমার চেয়েও বড় লোক। বস, পারমিশন দেন, আজ রাইতেই পাগলের বাড়ি গিয়া একটু সংস্কার কইরা আসি। একটু ঝাঁকি দিলেই সোজা হইয়া যাইব। শাট আপ বাবু, এখন 2026, আগের মতো ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। মিডিয়া দেখলে খবর আছে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। তাইলে কি করো মস? তুমি ওর কাছে যাও, গিয়ে একটু ভয় দেখাও, বলো যে রাজনীতি বড় খারাপ জায়গা, এখানে থাকলে তার বংশের সম্মান নষ্ট হবে। ইনডাইরেক্টলি থ্রেট দাও, কিন্তু গায়ে হাত দিবা না, জাস্ট সাইকোলজিক্যাল প্রেশার। যাও। টায়ার বাবু নাম শুনেই বোঝা যায় তার কাজের ধরন। একসময় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করাই ছিল তার পেশা। এখন তিনি মির্জা সাহেবের দলের সুশীল কর্মী। তিনি রওনা দিলেন সৈয়দ মঞ্জিলের দিকে, অপারেশন পাগল ছাঁটাই মিশনে। বিকেলবেলা সৈয়দ খালেদ মোস্তফা তার বিশাল বাগানে গোলাপ গাছে পানি দিচ্ছেন। তার পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, মুখে প্রশান্তির ছাপ। এমন সময় গেট ঠেলে প্রবেশ করলেন টায়ার বাবু। তার হাঁটার ভঙ্গি আক্রমণাত্মক। ওই যে শুনছেন, সৈয়দ সাব নাকি নাম আপনার? জি ভাই, আমি অধম সৈয়দ খালেদ মোস্তফা। আসসালামু আলাইকুম। আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি কোনো বিপদে পড়েছেন? বিপদ? আরে না, আমি আসছি আপনারে একটা কথা বুঝাইতে। এই যে নির্বাচনে দাঁড়াইছেন, পোস্টার মারতাছেন, এগুলা কিন্তু ভালো হইতেছে না। ভালো হচ্ছে না কেন ভাই? আমার হাতের লেখা কি খুব খারাপ হয়েছে? আসলে ছোটবেলায় ওস্তাদজি বলতেন আমার হস্তাক্ষর নাকি কাকের ঠ্যাং বকের ঠ্যাং। আরে লেখার কথা কইতাছি না মিয়া, রাজনীতির কথা কইতাছি। এইটা ভদ্রলোকের জায়গা না, এখানে বড় বড় খেলা হয়। আপনি নিরীহ মানুষ, সাইডে চাপেন, নাইলে কিন্তু। ও, আপনি কি মির্জা আসলাম বেগ সাহেবের লোক? উনি আমার জন্য চিন্তা করছেন? মাশাআল্লাহ, মির্জা সাহেব কত ভালো মানুষ। আমি জানতাম উনি সংস্কার করবেন। তা ভাই, আপনার নামটা? আমার নাম টায়ার বাবু, এলাকার সবাই চিনে। টায়ার বাবু? আরে, আপনার কি গাড়ির টায়ারের ব্যবসা? খুব কষ্টের কাজ, তাই না? রোদে পুড়ে টায়ার বদলাতে হয়। আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব পরিশ্রান্ত। কিসের ব্যবসা? আমি কিছু বলতে হবে না ভাই, আমি সব বুঝি। এই গরমে মানুষের মাথা ঠিক থাকে না। আপনি একটু দাঁড়ান। এই নিন ভাই, এখানে ঠান্ডা শরবত আছে, খেয়ে কলিজাটা ঠান্ডা করুন। আর এই 5,000 টাকা রাখুন। টাকা? টাকা কিসের লাগে? আপনার স্যান্ডেলটা দেখলাম ছিঁড়ে গেছে। আহারে, মির্জা সাহেবের মতো বড় নেতার কর্মী আপনি, আপনার পায়ে ছেঁড়া স্যান্ডেল মানায় না। এই টাকা দিয়ে এক জোড়া ভালো বাটার স্যান্ডেল কিনবেন, আর বাকি টাকা দিয়ে আপনার টায়ার ব্যবসার জন্য কিছু কিনবেন। লজ্জা পাবেন না, আমার বড় ভাই পাঠিয়েছে, আমার তো লাগে না। হায় হায়, এই লোক তো আসলেই পাগল। আমি আসলাম হুমকি দিতে, আরো আমারে শরবত খাওয়াইয়া জুতার টাকা দিতাছে। মির্জা ভাইরে কি কমু? টায়ার বাবু জীবনে অনেক মানুষের হাড় ভেঙেছেন, কিন্তু এমন সরলতার মুখোমুখি হননি। তিনি মন্ত্রমুগ্ধের মতো শরবত খেলেন, টাকাটা পকেটে ঢোকালেন এবং হুমকি দেওয়ার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেলেন। লোকটা পাগল হইলেও দিলটা বড়। মির্জা ভাইয়ের থেকে তো এই পাগলই ভালা। দূর, কি ভাবতাছি আমি।
ওদিকে মাওলানা হাফিজুর রহমানের ক্যাম্পে চলছে আরেক নাটক। তারা খালেদ মোস্তফাকে ঘায়েল করার জন্য ধর্মীয় কোনো ইস্যু খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। সমস্যাটা গভীর। এই সৈয়দ খালেদ মোস্তফাকে তো মুনাফিকও বলা যাচ্ছে না। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে শুনেছি। তার বংশমর্যাদাও অনেক উপরে। তাকে আক্রমণ করব কোন দিক দিয়ে? হুজুর, একটা দিক আছে। উনি যে এত টাকা দান করেন, এটা তো লোক দেখানো হতে পারে। আমরা প্রচার করতে পারি যে তার এই দান সদকা সব ভোটের জন্য। লাভ হবে না, লাভ হবে না। পাবলিক জানে সে নির্বাচনের আগেও দান করত। সে তো জন্ম থেকেই দাতা। বরং এটা বললে মানুষ আমাদেরই হিংসুক ভাববে। তাইলে মির্জা আসলামের মতো মাস্তান পাঠাবো? নাউজুবিল্লাহ। আমরা ইনসাফের কথা বলি, মাস্তানি আমাদের সাজে না। শোনো, অন্য পথ ধরতে হবে। একটা ফিসফাস ক্যাম্পেইন শুরু করো। ফিসফাস ক্যাম্পেইন? সেটা কি হুজুর? মানুষের কানে কানে কথা ছড়াও। বলো যে খালেদ সাহেব মানুষ ভালো, কিন্তু তার মাথা তো ঠিক নাই। একটা পাগলকে কি এমপি বানানো ঠিক হবে? সংসদে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে, দেশের সম্মান যাবে না? এই পয়েন্টে খেলো। তার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করো, তার সততাকে নয়। মাওলানা সাহেব ভাবলেন তিনি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছেন, কিন্তু তিনি জানেন না আজকের দিনে পাবলিকের কাছে সুস্থ চোরের চেয়ে পাগল সৎ মানুষ অনেক বেশি গ্রহণযোগ্য। সন্ধ্যা নামতেই রহিম মিয়ার দোকানে বোম ফাটল। না, সত্যিকারের বোম না, একটা ভিডিও বোম। কেউ একজন লুকিয়ে টায়ার বাবু আর খালেদ মোস্তফার সেই বাগান দৃশ্য ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। দেখেন ভাই সব, দেখেন মির্জা আসলামের ডান হাত দুর্ধর্ষ টায়ার বাবু আমাদের পাগলা খালেদ ভাইয়ের কাছে গিয়ে কেমনে বিলাই হইয়া গেল। এখানে ঠান্ডা শরবত আছে, খেয়ে কলিজাটা ঠান্ডা করুন, আর এই 5000 টাকা রাখুন। ওরে আল্লাহ, টায়ার বাবুর মুখটা দেখছো? মনে হইতাছে ভূতের হাতে ধরা খাইছে। খালেদ সাহেব তো ওরে ভালোবাসার মাইর দিছে। আমি তো আগেই কইছিলাম এবারের খেলা অন্যরকম। মির্জা সাহেব মাস্তান পাঠাইলো ধমক দিতে, আর সেই মাস্তান টাকা আর শরবত খাইয়া ফেরত আসলো। এর নাম হইল গিয়া অহিংস রাজনীতি। ভাই, আমার ভোট এই পাগলরেই দিমু। যে লোক মাস্তানরে শরবত খাওয়ায় সে অন্তত আমাগো রক্ত খাইব না। ঠিক কইছেন ভাই, এই ভিডিও তো পুরা ভাইরাল। ক্যাপশন দেখছেন? ভালোবাসা দিয়ে গুন্ডা জয় করলেন পাগল খালেদ। মির্জা সাহেবের ইজ্জত তো পাংচার হইয়া গেল। মধুপুর 3 আসনে হাসির জোয়ার বয়ে যাচ্ছে। মির্জা আসলাম বেগ তার এসি রুমে বসে রাগে চুল ছিঁড়ছেন, আর টায়ার বাবু নতুন স্যান্ডেল পরে নিজের মনেই ভাবছেন রাজনীতি বড় জটিল জায়গা। কিন্তু যার জন্য এত কিছু, সেই সৈয়দ খালেদ মোস্তফা এখন কি করছেন? তিনি হয়তো এশার নামাজ পড়ে দেশের মানুষের হেদায়েতের জন্য দোয়া করছেন। তিনি জানেনই না তিনি আজ ইন্টারনেটের সুপারস্টার। রাত 11টা। মধুপুর শহরের উপকণ্ঠে, যেখানে রাস্তার ল্যাম্পপোস্টগুলো মিট মিট করে জ্বলে, সেখানে দাঁড়িয়ে আছে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার। ভেতরে বসে আছেন মধুপুর 3 আসনের 2 চিরশত্রু, আধুনিক সংস্কারপন্থী মির্জা আসলাম বেগ এবং ইনসাফ কায়েমকারী মাওলানা হাফিজুর রহমান। রাজনীতি আসলেই বিচিত্র, যা সাপ আর বেজিকেও এক গাড়িতে বসাতে পারে। তাদের কমন শত্রু সেই পাগল সৈয়দ খালেদ মোস্তফা। মাওলানা সাহেব, আপনার ইনসাফ তো দেখি কোনো কাজেই আসলো না। আমার টায়ার বাবু এখন এলাকায় মুখ দেখাতে পারছে না। সবাই ওকে ডাকছে শরবত বাবু। আমার ইজ্জত তো পাংচার। ধৈর্য ধরুন মির্জা সাহেব, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। তবে ওই পাগলের কারবারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শুনলাম কাল নাকি সে মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে বলেছে আজান আরও মধুর সুরে দিতে হবে। দরকার হলে সে গানের ওস্তাদ রেখে দেবে। হোয়াট? গানের ওস্তাদ মসজিদে? দিস ইজ ব্লাসফেমি। আপনি কিছু বললেন না?
বলতে গিয়েছিলাম, কিন্তু পাবলিক উল্টা আমাকেই বলল, হুজুর খালেদ ভাই তো খারাপ কিছু বলেন নাই, সুন্দর সুরের কথা বলছেন। পাবলিকের সেন্টিমেন্ট এখন ওর দিকে। আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে। আমি একটা খবর নিয়েছি, এই পাগলের শক্তির উৎস তার বড় ভাই সৈয়দ জাফর মোস্তফা, দুবাই থাকে, 1000 কোটি টাকার মালিক। ওই ভাই তাকে ফান্ডের যোগান দেয়। মাশা আল্লাহ, আপনি তো ভালো খোঁজ রেখেছেন। তাহলে উপায়? উপায় একটাই, জাফর সাহেব বিজনেস ম্যাগনেট, ইজ্জত তার কাছে সবার আগে। আমরা যদি তাকে বুঝাতে পারি যে তার পাগল ভাই তাদের খানদানি ইজ্জত ডুবিয়ে দিচ্ছে, তাহলেই সে ফান্ডের লাইন কেটে দেবে। টাকা নাই, পাগলও নাই। সুবহান আল্লাহ, চমৎকার বুদ্ধি। এখনই কল লাগান, স্পিকার অন করেন, আমিও একটু শুনি। ওদিকে রহিম মিয়ার দোকানে বসে আছেন সদ্য ভাইরাল হওয়া টায়ার বাবু। তার পায়ে সেই চকচকে নতুন বাটার স্যান্ডেল, হাতে চায়ের কাপ, কিন্তু চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন নিজের পায়ের দিকে। কি রে বাবু ভাই, চা জুড়াইয়া বরফ হইয়া গেল যে, শরবতের কথা মনে পড়তেছে নি? মজনু, তুই আর মজা লইস না। বিশ্বাস কর, ওই লোকটার চোখের দিকে তাকাইয়া আমি না করতে পারি নাই। আমারে জিগাইল, আপনার কি কষ্ট হয়? ভাই, গত 10 বছরে মির্জা সাহেব আমারে কোনো দিন জিগায় নাই আমার কষ্ট হয় কিনা। খালি কইছে গাড়ি ভাঙ, আগুন দে। বাবু, পাগল হইলেও খালেদ সাহেবের রক্তে আভিজাত্য আছে। উনি মানুষরে মানুষ মনে করে, ভোটার মনে করে না। হ চাচু, আমি ডিসিশন নিছি, আমি আর টায়ার জ্বালামু না। ওই লোকটা আমারে জুতা কিন্না দিছে যাতে আমার পায়ে ফোসকা না পড়ে। আমি কালকা থেকে তার পিছে পিছে ঘুরমু, লাঠি নিয়া না, ছাতা নিয়া, যাতে তার গায়ে রোদ না লাগে। কন কি ভাই, দল বদল? মির্জা সাহেব তো আপনারে কাঁচা খাইয়া ফালাইব। খাক, আমি আর পাপের কামে নাই। আমি এখন শরবত বাবু, মানুষের কলিজা ঠান্ডা করমু। মধুপুরের ইতিহাসে এই প্রথম 1 কাপ শরবত আর 1 জোড়া স্যান্ডেল একজন পেশাদার মাস্তানকে দরবেশ বানিয়ে দিল। গণতন্ত্রের মহড়ায় এটা এক অলৌকিক দৃশ্য। দুবাইয়ের পাম জুমেইরা, বিলাসবহুল ভিলা। সৈয়দ জাফর মোস্তফা সেখানে পার্টি করছেন। এমন সময় তার ফোনে মির্জা আসলামের কল। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি মধুপুর থেকে মির্জা আসলাম বেগ বলছিলাম, এমপি ক্যান্ডিডেট। ও আচ্ছা, পলিটিশিয়ান, ভেরি গুড। টাকা লাগবে? ডোনেশন? আমার পিএর সাথে কথা বলেন, আমি এখন বিজি। না না স্যার, টাকা লাগবে না। আমি আপনার ছোট ভাই খালেদ সাহেবের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। স্যার, উনি তো আমাদের এলাকার সম্মান নষ্ট করছেন। পাগল মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরছেন, মানুষকে শরবত খাওয়াচ্ছেন, ভিডিও ভাইরাল হচ্ছে। সৈয়দ বংশের ইজ্জত তো থাকছে না স্যার। আপনি যদি তাকে একটু থামাতেন। ভিডিও ভাইরাল হয়েছে? শরবত খাওয়াইছে? দাঁড়ান, আমি লাইনটা হোল্ড করে চেক করছি। আরে দিস ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট। আপনারা পলিটিশিয়ানরা কিচ্ছু বোঝেন না, একেই বলে অর্গানিক মার্কেটিং। আমার ভাই গুন্ডাকে শরবত খাওয়াচ্ছে, এর চেয়ে বড় পজিটিভ ব্র্যান্ডিং আর কি হতে পারে? কিন্তু স্যার, উনি তো পাগল, মানে মানসিকভাবে। আরে রাখেন আপনার পাগল। 2026 সালে পাগলরাই হিরো। পাবলিক এখন আপনাদের মতো স্মার্ট চোরদের দেখতে পারে না। খালেদের এই ইনোসেন্ট লুকটা জাস্ট জোস। শোনেন মির্জা সাহেব, আমি খালেদকে থামাবো না, বরং আমি কালকেই আরো 50 লাখ টাকা পাঠাবো। তাকে বলবো পুরো এলাকায় শরবতের মেশিন বসাতে। মির্জা আসলাম বেগ এবং মাওলানা হাফিজুর রহমান একে অপরের মুখের দিকে তাকালেন। তাদের ষড়যন্ত্র বুমের্যাং হয়ে ফিরে এসেছে। পাগল ভাইয়ের পাগল সাপোর্ট, এটা তারা সিলেবাসে পাননি। পরদিন সকালে মধুপুরবাসী দেখল এক অভূতপূর্ব দৃশ্য। সৈয়দ খালেদ মোস্তফা ঘোষণা দিয়েছেন, নেতারা অনেক কথা বলেছেন, এবার চুপ থাকার পালা। তিনি আয়োজন করেছেন মৌন মিছিল। ভাইয়েরা, আপনারা কেউ কথা বলবেন না, শুধু হাঁটবেন।
আমাদের মুখের ভাষা ফুরিয়ে গেছে, এখন শুধু বিবেকের ভাষা চলবে। ডায়ার বাবু, তুমি কি আমার ছাতাটা ধরেছো? জি হুজুর, মানে বস, আমি আছি, রোদ আপনার গায়ে লাগবে না। মিছিল শুরু হলো, সবার মুখে আঙুল, প্ল্যাকার্ডে লেখা আমরা বোবা কারণ আপনারা কালা বা বধির। মাইকের গগনবিদারী আওয়াজ নেই, ডিজে গান নেই, শুধু হাজার হাজার মানুষের নিঃশব্দে হেঁটে যাওয়ার দৃশ্য। এই নিস্তব্ধতা যেন চিৎকার করে বলছে পরিবর্তন আসছে। গায়ে কাঁটা দিতাছে, এত চুপচাপ মিছিল জীবনে দেখি নাই। এই পাগল তো সব লজিক উল্টাইয়া দিল। মির্জা আর মাওলানার মাইকের আওয়াজ এখন নয়েজ মনে হইতাছে, আর এই চুপ থাকাটা মনে হইতাছে আসল কথা। এদিকে সৈয়দ খালেদ মোস্তফা মনে মনে ভাবছেন, ভাইজান সকালে ফোন করে বলেছেন টাকা পাঠাবেন, কিন্তু টাকার তো দরকার নেই। এই মানুষগুলো তো টাকা নিয়ে আসেনি, এরা এসেছে কারণ এরাও আমার মতো একটু পাগল, সত্যের জন্য পাগল। যখন খালেদের জনপ্রিয়তা রকেটের গতিতে বাড়ছে, তখন আড়ালে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। মির্জা আসলাম বা মাওলানা হাফিজুর নয়, এবার মাঠে নামতে যাচ্ছে থার্ড পার্টি, যারা কোনো দলের নয়, কিন্তু অশান্তি যাদের ব্যবসা। বস, পাগল তো কন্ট্রোলের বাইরে। দুবাই থেকেও ফান্ড আসছে, পাবলিক সেন্টিমেন্ট হাই। এখনই যদি না থামাই, তাইলে ইলেকশনের দিন খবর আছে। সেন্টিমেন্ট দিয়া পলিটিক্স হয় না, ভয় দেখাও, ডাইরেক্ট ভয়। তার ওই একতারা ভাইঙ্গা গুড়া কইরা দাও আজ রাতেই। মৌন মিছিলের সাফল্য যখন টক অফ দ্য টাউন, তখন সৈয়দ মঞ্জিলের দিকে এগিয়ে আসছে এক কালো ছায়া। খালেদ মোস্তফা কি পারবেন তার অহিংস নীতি দিয়ে এই সহিংসতাকে মোকাবিলা করতে, নাকি পাগলামির দিন শেষ হতে চলল? রাত তখন ৩টে। মধুপুরের অভিজাত এলাকা সৈয়দ মঞ্জিলের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেছে বিকট বিস্ফোরণে। গেটের সামনের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন, জানালার দামি বেলজিয়াম কাজগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। একতারা মার্কার প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফার ওপর এটাই প্রথম সরাসরি আঘাত। বস বস, আপনি ঠিক আছেন? হুজুর কই আপনি? আরে টায়ার বাবু যে এত রাতে, আর বাইরে এত ধোঁয়া কেন? কেউ কি পটকা ফাটিয়ে বিয়ে করছে? বিয়া? বস, আপনার বাড়িতে বোমা মারছে, ককটেল। আপনারে মারার লাইগা আসছিল ওরা। আমাকে মারার জন্য? ছি ছি, কি বলো এসব? আমার তো কোনো শত্রু নেই, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আহারে, আমার দাদার আমলের শখের ফুলদানিটা ভেঙে গেল। যারা এসেছিল তারা হয়তো খুব তাড়াহুড়োয় ছিল, বেচারাদের চাটাও খাওয়াতে পারলাম না। টায়ার বাবু, তুমি দেখো তো আশেপাশে কেউ আহত হয়েছে কিনা, ওদের ডেকে আনো, ভেতরে শরবত আছে। হায় রে আমার কপাল। বস, ওরা খুনি, ওরা শরবত খাইতে আসে নাই। আপনি পাগল হইতে পারেন, কিন্তু ওরা তো শয়তান। টায়ার বাবু বুঝতে পারছে না সে কাঁদবে না হাসবে। যে লোক বোমার আওয়াজকে পটকা ভাবে আর হামলাকারীকে চা খাওয়াতে চায়, তাকে নিয়ে এই নিষ্ঠুর রাজনীতির মাঠে এসে কিভাবে টিকে থাকবে? ভোরবেলা, মধুপুর মডেল থানা। ওসি চৌধুরী সবেমাত্র ঘুম থেকে উঠে থানার বারান্দায় বসে চা খাচ্ছেন। টায়ার বাবু তার নতুন বস খালেদ মোস্তফাকে নিয়ে থানায় হাজির জিডি করার জন্য। সকালের চাটা না হইলে মাথাটা খোলে না। তা বাবু এত সকালে কি মনে করে? আবার কোনো টায়ার জ্বালাইছো নাকি? স্যার, মস্করা কইরেন না। কাল রাইতে সৈয়দ খালেদ মোস্তফার বাড়িতে বোমা হামলা হয়েছে, আমরা মামলা করতে আসছি। বোমা? কি যে বলো বাবু, মধুপুরে বোমা কই থেকে আসবে? এখানে তো খালি মশা আর মাছি আছে। স্যার, নিজের চোখে দেখছি, গেট ভাঙ্গা গেছে, কাজ ভাঙ্গা গেছে। আরে রাখো তোমার বোমা, এখন ইলেকশনের সিজন, পোলাপান একটু ফুর্তিবাজি করে। হয়তো বড় কোনো পটকা ফুটাইছে, অথবা তোমাদের বাড়ির কোনো পুরনো গ্যাস সিলিন্ডার লিক হইয়া ব্লাস্ট হইছে। গ্যাস সিলিন্ডার? স্যার, গেটের বাইরে সিলিন্ডার কই থেকে আসবো? আরে তদন্ত না কইরা কেমনে বলি? শোনো,
এখন মামলা টামলা নিয়ে ঝামেলা পাকাইও না। উপর মহলের চাপ আছে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা যাবে না। একটা জিডি রাইখা যাও, অজ্ঞাতনামা পটকা ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। যাও এখন ভাগো। টায়ার বাবু দাঁতে দাঁত চেপে থানা থেকে বেরিয়ে এলো। সে বুঝে গেল এই দেশে পাগলের জন্য কোনো আইন নেই, আর গরিবের জন্য কোনো থানা নেই। ওদিকে মির্জা আসলাম এবং মাওলানা হাফিজুর রহমানের কপালে চিন্তার ভাঁজ, কারণ গত রাতের হামলা তারা করায়নি। মাওলানা সাহেব, ঘটনা তো সুবিধাজনক মনে হচ্ছে না। আমি খোঁজ নিয়েছি, আমার কোনো ছেলে পেলে এই কাজ করে নাই। আমার দলের ছেলেরাও না। আমরা তো ঠিক করেছিলাম ফিসফাস ক্যাম্পেইন করব, কিন্তু এই বোমা তো সব প্ল্যান নষ্ট করে দিল। পাবলিক তো এখন ভাবছে আমরাই এই কাজ করেছি। খালেদের প্রতি মানুষের সিম্প্যাথি আরও বেড়ে যাবে। আহত বাঘ বা আহত পাগল দুটোই ডেঞ্জারাস। এখন উপায়, আমাদের দ্রুত নিন্দা জানাতে হবে। প্রেস রিলিজ রেডি করেন। বলতে হবে আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করি। তদন্ত? ওসি তো বলছে ওটা নির্বাচনী গ্যাস সিলিন্ডার ছিল। এই দেশে সত্য আর মিথ্যার কোনো বালাই নাই। আমার ভয় হচ্ছে এই হামলার পর খালেদ না আবার নতুন কোনো পাগলামি শুরু করে। তাদের ভয়টাই সত্যি হতে চলেছে, কারণ সৈয়দ খালেদ মোস্তফা আঘাতের জবাব আঘাত দিয়ে দেন না। তিনি দেন তার নিজস্ব স্টাইলে, যা বোমার চেয়েও শক্তিশালী। পরদিন দুপুর সৈয়দ মঞ্জিলের ভাঙা গেটের সামনে শত শত মানুষ আর ক্যামেরা। খালেদ মোস্তফার হাতে সামান্য ব্যান্ডেজ। তিনি প্রেস ব্রিফিং করবেন। সবাই ভাবছে তিনি হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন, অথবা হামলাকারীদের অভিশাপ দেবেন। খালেদ সাহেব, কাল রাতের এই বর্বরোচিত হামলা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি কাউকে সন্দেহ করছেন? হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রতিক্রিয়া? আমি খুব লজ্জিত। লজ্জিত কেন? কারণ যারা কাল রাতে এসেছিল আমার মেহমানরা, আমি তাদের আপ্যায়ন করতে পারিনি। তারা হয়তো খুব ক্ষুধার্ত ছিল, অথবা খুব রাগান্বিত ছিল। পেটে ক্ষুধা থাকলে মানুষের মাথা ঠিক থাকে না। তারা হয়তো দরজায় কড়া নাড়তে গিয়ে ভুল করে জোরে শব্দ করে ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ভুলের কাফারা দেব। আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আমি এই সৈয়দ মঞ্জিলের মাঠে এক বিশাল গণদাওয়াতের আয়োজন করব। গণদাওয়াত মানে? মধুপুর আসনের সকল ভোটার, সকল শিশু এবং বিশেষ করে যারা কাল রাতে বোমা মারতে এসেছিল সবাইকে আমি দাওয়াত দিচ্ছি। মেনু হবে কাচ্চি বিরিয়ানি। পেট ভরে খেলে মানুষের মন ভালো হয়ে যায়। টায়ার বাবু। জি বস। দুবাইয়ে বড় ভাইজানকে ফোন দাও, বলো 1 কোটি টাকা পাঠাতে। 15,000 মানুষের বিরিয়ানির অর্ডার দাও। আর হ্যাঁ, বাবুর্চিকে বলবে আলু যেন বড় বড় দেওয়া হয়। উপস্থিত সবাই হতবাক। বোমা হামলার জবাবে বিরিয়ানির দাওয়াত। রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। টায়ার বাবু ফোন হাতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার বসের দিকে। মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ। হামলার জবাবে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পাগলের বিরিয়ানি দাওয়াত। মির্জা আসলামের সংস্কারের বুলি আর মাওলানার ইনসাফের ওয়াজ সবই এখন বিরিয়ানির গন্ধে ঢাকা পড়ে গেছে। ওরে ভাই, এইবার খেলা জমছে। ভোট কারে দিমু জানি না, কিন্তু শুক্রবার বিরিয়ানি খাইতে সৈয়দ বাড়ি অবশ্যই যাবো। চাচা, এই পাগল তো জিনিয়াস। বোমাবাজদের বিরিয়ানি খাওয়াইব। এখন মির্জা সাহেব বা মাওলানা সাহেব যদি ওই দাওয়াতে না যার, পাবলিক ভাববো তারা অহংকারী। আর যদি যায় তাইলে পাগলের কাছে ছোট হইয়া যাইব। চেকমেট।
মধুপুর ৩ আসনে এখন একটাই আলোচনা, কি হবে? হাজার হাজার মানুষ কি সত্যি পাগলের দাওয়াতে আসবে? আর সেই দাওয়াতে কি মির্জা আসলাম আর মাওলানা হাফিজুর রহমানও সামিল হবেন? বিরিয়ানির হাড়িতে কি ফুটছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? শুক্রবার সকাল, সাইয়াদ মঞ্জিলের বিশাল বাগান এখন এক বিশাল রান্নাঘর। ২৫টা বড় বড় চুলোয় ফুটছে বাসমতি চাল আর খাসির মাংস। বাষ্পের সাথে বিরিয়ানির সুগন্ধ মধুপুর শহরের বাতাসে এমনভাবে মিশেছে যে রাস্তার কুকুরগুলো আজ লেজ নাড়িয়ে সৈয়াদ মঞ্জিলের গেটে এসে ভিড় করছে। টায়ার বাবু আজ তার জীবনের শ্রেষ্ঠ ডিউটি পালন করছেন। খলিল ভাই, আলুগুলো কি ঠিক মতো সেদ্ধ হয়েছে? আমার বস কিন্তু পিস বড় না হইলে মেজাজ গরম করতে পারে। আর হ্যাঁ, সালাদে কাঁচামরিচ বেশি দিয়েন না, পাবলিকের পেট খারাপ হইলে খবর আছে। বাবু ভাই, টেনশন নিয়েন না, 50 বছর ধইরা বিরিয়ানি রান্ধি। এইবার এমন জিনিস বানামো যে যারা বোম মারতে আসছিল তারাও 1 প্লেট খাওয়ার পর পাগলা সাবরে চুমু খাইয়া যাবে। হ্যাঁ, চুমু তো খাইবই। মির্জা সাহেব তো বাড়িতে বইসা আঙুল চুষতাছে, আর মাওলানা সাহেব হয়তো বিসমিল্লা পড়ার সুযোগ খুঁজতেছে। ওদিকে মির্জা আসলামের ড্রয়িং রুমে 2 নেতার গোপন পরামর্শ। জানালার ওপাশ থেকে বিরিয়ানির সুগন্ধ তাদের নাকে এসে ধাক্কা দিচ্ছে। উফ, স্মেলটা তো মারাত্মক। মাওলানা সাহেব, আপনি তো পাশের পাড়াতেই থাকেন, আপনার কি মনে হয় না আমাদের যাওয়া উচিত? মানে এলাকাবাসী আমাদের খুঁজবে না? যাওয়া তো দরকার মির্জা সাহেব, কিন্তু ওই যে প্রবাদ আছে না, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। এখন ওই পাগলের দাওয়াতে গেলে লোকে বলবে আমরা বিরিয়ানির জন্য গেছি, অথচ আমি সকাল থেকে কিছুই খাইনি, যাতে জুম্মার পর একটু এলাকার শান্তি বজায় রাখতে পারি। আমি একটা খবর পেয়েছি, ডিসি সাহেব আর এসপি সাহেবও নাকি পার্সোনাল ক্যাবে করে ওই দাওয়াতে যাচ্ছেন। এটা আর দাওয়াত নেই মাওলানা সাহেব, এটা এখন ভোট ব্যাংক হয়ে গেছে। আমরা না গেলে পাবলিক ভাববে বোম আমরাই মেরেছি। তাহলে চলুন, তবে একটা কাজ করি, আমরা গিয়ে বলবো যে আমরা দাওয়াত খেতে আসিনি, আমরা এসেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে। আর খাওয়ার সময় প্লেটে খুব কম নেব, যাতে বোঝা যায় আমরা ডায়েট করছি। ডায়েট আপনি করেন হুজুর? আমি তো 2 পিস আলু বেশি ছাড়া খাবই না। নামাজ শেষ। সাইয়াদ মঞ্জিলের বিশাল মাঠ এখন লোকারণ্য। সারিবদ্ধভাবে বসে আছে হাজার হাজার মানুষ। হিন্দু, মুসলিম, ছোট বড় সবাই আজ এক কাতারে। সৈয়দ খালেদ মোস্তফা নিজে তদারকি করছেন। তার চোখে আজ এক অদ্ভুত উজ্জ্বলতা। ভাইয়েরা, আপনারা ধীরে সুস্থে বসুন, বিরিয়ানি অনেক আছে। টায়ার বাবু, ওই যে কোনায় এক বৃদ্ধ বসে আছেন, উনাকে আগে দাও। আর শুনুন, যারা একটু রাগী রাগী চেহারার যুবক, তাদের একটু বড় পিস মাংস দিও, রাগ যেন ঠান্ডা হয়। খালেদ, তুমি আমাদের চোখ খুলে দিছো। রাজনীতি মানে যে মানুষের খাওয়ানো, আমরা তো ভুইলাই গেছিলাম। খালেদ ভাই, ওই দেখেন মির্জা আসলাম আর মাওলানা সাহেবও আয়সা হাজির। মঞ্চের ওপর স্পেশাল ডাইনিং। সেখানে মুখোমুখি বসেছেন 3 প্রার্থী। মির্জা আসলাম বেগ শুরুটা করেছিলেন অল্প দেন বলে, কিন্তু এখন তার প্লেটে 3 নম্বর লট চলছে। মির্জা ভাই, বিরিয়ানি কি ঠিক আছে নাকি আলু আরেকটা দেব? উফ, অসাধারণ। মানে বলতেছি যে এই বিরিয়ানি খাইয়া পাবলিক যদি আমারে ভোট না দেয়, তাইলে বুঝবো এলাকার মানুষ অকৃতজ্ঞ। খালেদ সাহেব, আপনার দস্তরখান অনেক বড়। এই খাবারের বরকতে যদি আপনার মাথাটা একটু শরীরটা যদি একটু সুস্থ হতো, তবে আপনি হয়তো বড় কোনো পীর সাহেব হতেন। হুজুর, আমার শরীর তো ঠিকই আছে, অসুস্থ তো সিস্টেম। তাই ভাবলাম আজ সবাইকে একসাথে বসিয়ে খাওয়াই। আচ্ছা হুজুর, একটা কথা, আপনি কি জানেন কাল রাতে কারা বোম মেরেছিল? না তো, আমি কিভাবে জানবো? আসলে আমি জানি, আমার সিকিউরিটি ক্যামেরার ফুটেজ বড় ভাই দুবাই থেকে চেক করেছেন।
ক্লিয়ার দেখা যাচ্ছে যারা বোম মেরেছে তারা এখন আপনাদের পিছনে দাঁড়িয়ে আমার বিরিয়ানি খাচ্ছে। খাওয়ার শেষে খালেদ মোস্তফা উঠে দাঁড়ালেন। সবাই ভাবল তিনি এবার ভোট চাইবেন, কিন্তু না। ভাইয়েরা, যারা বোম মেরেছিলেন তারা দয়া করে হাত তুলবেন না, কারণ আপনাদের পেটে এখন আমার ভাইয়ের পাঠানো টাকা আর আমার পরিবারের ভালোবাসার বিরিয়ানি। আপনাদের আমি ক্ষমা করে দিয়েছি। শুধু একটা অনুরোধ, ভোট দেওয়ার সময় আমাকে ভোট দেওয়ার দরকার নেই। ভোট তাকেই দেবেন যার এই বিরিয়ানির চেয়েও চরিত্র ভালো। যদি কাউকে না পান তবে ভোট দিবেন না। মিথ্যা ভোট দেওয়া কবিরা গুনাহ। 2026 সালের নির্বাচনে এই বিরিয়ানি দাওয়াত একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল। মির্জা আসলাম আর মাওলানা সাহেব যখন মুখ নিচু করে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তারা বুঝলেন পাগলের সাথে ফাইট করা যায়, কিন্তু এই সততার বিষ হজম করা খুব কঠিন। আজ সেই ঐতিহাসিক দিন, 2026-এর নির্বাচন। মেঘমুক্ত আকাশ, কিন্তু মধুপুরের আকাশে থমথমে উত্তেজনা। মির্জা আসলামের ক্যাডাররা গত রাতে অনেক চেষ্টা করেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করতে, কিন্তু টায়ার বাবুর নেতৃত্বে একতারা ডিফেন্স ফোর্স, যাদের হাতে লাঠি নয় বরং গোলাপ ফুল ছিল, সারা রাত পাহারা দিয়েছে। আজ সকাল 8টা থেকেই লম্বা লাইন, কিন্তু লাইনের মেজাজটা অন্যরকম। চাচা, দেখছেন কোনো মাস্তানি নাই। ভোটার স্লিপ নিতে গেছিলাম মির্জা সাহেবের ক্যাম্পে। ওনারা বিরিয়ানি খাওয়ানোর পর থেইকা কেমন জানি ঠান্ডা হইয়া গেছে। আরে মিয়া, বিরিয়ানি তো একটা উসিলা। আসলে খালেদ বাবা আমাগো ইজ্জত ফিরাইয়া দিছে। ভোট কি চুরি করা যায়? ভোট তো আমানত। ভোট কেন্দ্রে কোনো স্লোগান নেই, সবাই খুব চুপচাপ। মির্জা আসলাম বেগের কর্মীরা হতাশ হয়ে বিড়ি ফুঁকছে। তারা জানত না যে চুপ থাকা এত ভয়ঙ্কর হতে পারে। মাওলানা সাহেব, খবর ভালো না। আমার এজেন্টরা ফোন দিয়ে বলতেছে ভোটাররা ভেতরে গিয়ে খালি হাসাহাসি করে। কেউ কেউ নাকি ব্যালট পেপারে চুমু দিয়ে বক্সে ফেলছে। কি হইতেছে এসব? মির্জা সাহেব, পরিস্থিতি বেসামাল। আমার কিছু মুরিদ তো দেখি তসবিহ রেখে একতারার লোগো নিয়ে ফেসবুকে ছবি দিচ্ছে। আমি তাদের বললাম, বাবা এটা তো পাগলামি। তারা বলে, হুজুর পাগলরাই জান্নাতে আগে যাবে। আমি এখন মোনাজাত ছাড়া আর কিছু করার সুযোগ দেখছি না। আরে রাখেন মোনাজাত, টাকা দিছি, বিরিয়ানি খাইছি, সবই কি খালেদ মোস্তফার একতারার ভেতর ঢুকে গেল? রাত 10টা, মধুপুর হাই স্কুল মাঠ। হাজার হাজার মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রিটার্নিং অফিসার চশমাটা ঠিক করে মাইক্রোফোন নিলেন। মধুপুর 3 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করছি। মোট প্রদত্ত ভোট 1,80,000, বৈধ ভোট 1,75,000। প্রার্থী জনাব মির্জা আসলাম বেগ, বাল্ব মার্কা, পেয়েছেন 15,000 ভোট। জনাব মাওলানা হাফিজুর রহমান, হারিকেন মার্কা, পেয়েছেন 10,000 ভোট। এবং স্বতন্ত্র প্রার্থী জনাব সৈয়দ খালেদ মোস্তফা, একতারা, পেয়েছেন 1,50,000 ভোট। তিনি রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। সবাই ভাবল এবার খালেদ মোস্তফা বিজয় মিছিল করবেন, কিন্তু তিনি যখন মঞ্চে উঠলেন তার চোখে আনন্দ নেই, তিনি খুব বিষণ্ণ। ভাইয়েরা, আপনারা একই করলেন। আমি তো শুধু বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলাম, আমি তো এমপি হতে চাইনি। কেন খালেদ ভাই, আপনি আমাদের নেতা। না ভাই, আমি এমপি হয়ে গেলে তো আমাকে ঢাকায় যেতে হবে। ওই বড় বিল্ডিং এ সংসদ ভবনে বসে আমাকে বড় বড় মিথ্যা কথা বলতে হবে, আমাকে এসকর্ট নিয়ে ঘুরতে হবে। তাহলে আমি গোলাপ গাছে পানি দেব কখন? আমি টায়ার বাবুকে শরবত খাওয়াবো কখন?
আমি আপনাদের ভোটে জিতেছি, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমি বড় ভাইজানকে ফোন করেছি, তিনি বলেছেন খালেদ পলিটিক্স তোর জন্য না, তাই আমি এই বিজয় আপনাদের ফিরিয়ে দিচ্ছি। আমি আজই পদত্যাগ করছি। আমি আবার পাগল হতে চাই, নেতা না। সালের সেই নির্বাচনের পর মধুপুর বদলে গেছে। মির্জা আসলাম এখন আধ্যাত্মিক লাইনে গেছেন, আর মাওলানা হাফিজুর রহমান রাজনীতি ছেড়ে বিরিয়ানির দোকান দিয়েছেন। আর আমাদের সৈয়দ খালেদ মোস্তফা, ওই যে দেখেন, ওই যে পাগলটা যায়, মাথায় ছাতা ধরছে টায়ার বাবু। পাগল না রহিম ভাই, ওই লোকটা আমাদের দেখাইয়া দিছে যে এই দেশে যে তার চেয়ে বড় হইল নিজের চরিত্র ঠিক রাখা। সে এমপি পদ ছাড়ছে, কিন্তু মানুষের মনের সিংহাসন ছাড়ে নাই। সৈয়দ খালেদ মোস্তফা এখনও বাড়ি বাড়ি যান, এখনও মাথা নিচু করে সালাম দেন আর বলেন, আমি চরিত্রবান, আমি মিথ্যা বলি না, কারণ আমার টাকার অভাব নেই। 2026 সালের সেই পাগলটি হয়তো আজও আমাদের এই অসুস্থ সমাজের একমাত্র সুস্থ মানুষ।